হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করব তোমাদের প্রস্তুতির খুব ভালো জায়গায় আছে, তোমরা সকলে খুব ভালোভাবে প্রস্তুতি করে নিচ্ছ এবং বিভিন্ন প্র্যাকটিস সেটকে অবলম্বন করে নিজের প্রস্তুতিকে আরও ভালো পূর্ণ মাত্রায় নিয়ে যাচ্ছ। আজকের ক্লাসে তোমাদের বিষয় হলো জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভা সমিতি এবং তাদের অধিবেশনের গুরুত্ব। তো শুরু করতে চলেছি আজকের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি, রাসবিহারী ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি, উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশান এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশান বি বদরুদ্দিন তৈয়বজি, অপশান সি আগা খান, অপশান ডি মোহাম্মদ আলী জিন্না। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি বদরুদ্দিন তৈয়বজি, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি মাতঙ্গিনী হাজরা, অপশান সি অ্যানি বেসান্ত, অপশান ডি ভগিনী নিবেদিতা। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। 1917 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। মনে রাখবে, সালটা ছিল 1917 এবং কলকাতা অধিবেশন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি কে ছিলেন? ডাফরিন, জর্জ ইউল, এ ও হিউম, মাউন্টব্যাটেন। এই 4 নম্বর প্রশ্নে জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি ছিলেন, এর সঠিক উত্তরটি হবে অপশান বি জর্জ ইউল। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, এই প্রথম ইউরোপিয়ান সভাপতি বা ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ ইউল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি মাতঙ্গিনী হাজরা, অপশান সি অ্যানি বেসান্ত, অপশান ডি ভগিনী নিবেদিতা। তো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এক্ষেত্রে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তরটি হবে অপশান এ সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুই ছিলেন ভারতীয় প্রথম মহিলা সভাপতি। তিনি 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশন, মনে রাখবে ওটা ছিল কলকাতা, এটা ছিল কানপুর। 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হিসেবে সভা চালিয়েছিলেন, তিনি হলেন সরোজিনী নাইডু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেস থেকে বা তার অধিবেশন থেকে প্রতি পরীক্ষা একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। অর্থাৎ বন্ধুরা, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা খাতায় নোট করে নাও, দেখবে পরীক্ষা হলে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই এসেছে। তো জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? উমেশচন্দ্র ব্যানার্জি, চিত্তরঞ্জন দাস, এ ও হিউম, লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের জনক বলা হয়, প্রত্যেকেই জানো, এর সঠিক উত্তরটি হবে অপশান সি এ ও হিউম। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এ ও হিউম। এ ও হিউমের পুরো নাম হলো অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি একজন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান ছিলেন। আচ্ছা, পরাধীন, এটা কদিন লেখা আছে, এটা পরাধীন ভারতবর্ষের শেষ কংগ্রেস সভাপতি কে ছিলেন? পরাধীন ভারতবর্ষের শেষ সভাপতি কে ছিলেন? আমরা জানি পরাধীন ভারতবর্ষের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি।
উমেশচন্দ্র ব্যানার্জি কিন্তু স্বাধীন ভারতবর্ষের শেষ কংগ্রেস সভাপতি কে ছিলেন? অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি জে.বি. কৃপালানি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, তোমরা অবশ্যই উত্তর করো, দেখো উত্তরটা তোমার সঙ্গে আমার ঠিক হচ্ছে কিনা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি জে.বি. কৃপালানি। ভারতীয় জাতীয় কংগ্রেসের শেষ সভাপতি ছিলেন জে.বি. কৃপালানি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে কোন অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যে মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে কোন অধিবেশনে কংগ্রেস সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন? অপশান এ 1916 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশন, 1924 খ্রিস্টাব্দে বেলগাঁও, 1921 খ্রিস্টাব্দে আহমেদাবাদ, 1929 খ্রিস্টাব্দে লাহোর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটা মনে রাখবে, মহাত্মা গান্ধী একবার এবং শেষবার, তিনি প্রথমবার এবং শেষবার একটি সভাতেই নিযুক্ত হয়েছিলেন। সেই সভাটি হলো বা সেই অধিবেশনটি হলো অপশান বি বেলগাঁও অধিবেশন। 1924 খ্রিস্টাব্দের বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কংগ্রেসের ইতিহাস রচনা করেছেন কে? কংগ্রেসের ইতিহাস রচনা করেছেন কে? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি মতিলাল নেহেরু, অপশান সি পট্টভি সীতারামাইয়া, অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান সি পট্টভি সীতারামাইয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে, কংগ্রেসের ইতিহাস রচনা করেছিলেন পট্টভি সীতারামাইয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? তিনিই একমাত্র সভাপতি যিনি নির্বাচিত হয়েছিলেন। এর আগে বা পরে যে সভাপতি হতো সেটা গান্ধীজি মনোনীত প্রার্থী সভাপতি হতো। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এর উত্তর কি হবে। জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, অম্বিকাচরণ মজুমদার, সুভাষচন্দ্র বসু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি সুভাষচন্দ্র বসু। জাতীয় কংগ্রেসের একমাত্র নির্বাচিত সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা এসেছে, বারবার এসেছে, এবং এটি অবশ্যই সালটি এবং কোথায় হয়েছে সেটি অবশ্যই মনে রেখে যাবে। এক্ষেত্রে অপশন এ হলো 1889 খ্রিস্টাব্দে বোম্বে অধিবেশন, 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, 1921 খ্রিস্টাব্দে আহমেদাবাদ অধিবেশন এবং 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন। 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি অর্থাৎ কংগ্রেস স্থাপনকালে প্রথম সভাপতি তাই হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরাধীন ভারতের শেষ কংগ্রেস সভাপতি জে.বি. কৃপালানি। এবং স্বাধীন ভারতের প্রথম সভাপতি তিনি কে? মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি রাসবিহারী ঘোষ, অপশন ডি জে.বি. কৃপালানি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি জে.বি. কৃপালানি। জে.বি. কৃপালানি ছিলেন স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি। পরবর্তী প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় হয়? 1886 খ্রিস্টাব্দে কলকাতায়, 1885 খ্রিস্টাব্দে বোম্বে, 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজ, 1889 খ্রিস্টাব্দে বোম্বে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি 1885 খ্রিস্টাব্দে মুম্বাই বা বোম্বে, তৎকালীন বোম্বে শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করেছিলেন।
জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিবাদ দেখা দিয়েছিল কোন অধিবেশনে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী বিবাদ চরমে উঠেছিল কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন, মাদ্রাজ অধিবেশন, লাহোর অধিবেশন না সুরাট অধিবেশন? আমরা প্রত্যেকেই জানি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা মনে রাখবে এই উত্তরটি হবে, এই প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি, সুরাট অধিবেশন। 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব হলো এটি যে এই অধিবেশনে চরমপন্থী এবং চরমপন্থীর বিবাদ চরমে দেখা দিয়েছিল এবং চরমপন্থীরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল এবং এই অধিবেশনের সভাপতি গিয়েছিলেন অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি এই নয়। প্রশ্নগুলি হলো অম্বিকাচরণ মজুমদার, লালা রাজপথ রায়, রাসবিহারী ঘোষ এবং চিত্তরঞ্জন দাস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, রাসবিহারী ঘোষ। সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কার সভাপতিত্বে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়? কার সভাপতিত্বে? অর্থাৎ বন্দে মাতরম গানটি যে 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল তখন সেই সভার সভাপতি কে ছিলেন? অপশান এ চিত্তরঞ্জন দাস, অপশান বি অ্যানি বেসান্ত, অপশান সি রহিমতুল্লাহ সাহানি, অপশান ডি দাদাভাই নওরোজি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রহিমতুল্লাহ সাহানি। অর্থাৎ রহিমতুল্লাহ সাহানির নেতৃত্বে বা সভাপতিত্বে 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম কোন অধিবেশনে স্বরাজ শব্দটি গাওয়া হয় মানে ব্যবহৃত হয়? অপশান এ 1911 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশন, 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশন, 1916 খ্রিস্টাব্দের লখনৌ অধিবেশন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশন। 1906 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়। আজ পরবর্তী প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গানটি গাওয়া হয়? দুটি গান গাওয়া হয়েছিল, বন্দে মাতরম এবং জনগণ মন। এই জনগণ মন যেটা আমাদের পরবর্তীকালে জাতীয় সঙ্গীত হয়, এই জনগণ মন গানটি প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? 1911 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশন, 1906 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, 1916 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান এ 1911 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন। 1911 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়। অর্থাৎ খেয়াল করলে দেখা যাবে বিশেষ বিশেষ যে সকল জিনিসগুলি হয়েছে তা কলকাতার অধিবেশনগুলি কেন্দ্র করে হয়েছে এবং কলকাতায় কয়েকটি সিদ্ধান্ত বলো বা বিভিন্ন গান বা আমাদের দ্বিতীয় সভা যে 1886 সালে যে সভাটি হয়েছিল তারও সভা কিন্তু কলকাতাতেই হয়েছিল। অর্থাৎ 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে যে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তীকালে 1886 খ্রিস্টাব্দে দ্বিতীয় সভা হয়েছিল কলকাতায়, সেই সভার সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয় কোন অধিবেশনে? প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয় কোন অধিবেশনে? 1921 খ্রিস্টাব্দে আহমেদাবাদ অধিবেশনে, 1922 খ্রিস্টাব্দে গোয়া অধিবেশন, 1928 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে তোমরা অপশান এ উত্তর করো, দেখো ঠিক হয় কিনা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশন। 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়। কংগ্রেসের প্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয় বা পেশ করা হয়। এই 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের একটি বিশেষ গুরুত্ব আছে। 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন, প্রথমে মনে রাখতে হবে, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু 1929 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু এর সভাপতিত্বে রাভি নদীর তীরে লাহোরে, বর্তমানে এটা পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের লাহোরে রাভি নদীর তীরে এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল
এবং এই সভায় প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয় কংগ্রেসের তরফ থেকে এবং বিভিন্ন পন্থা বা পদ্ধতি অবলম্বন করা হয় এবং কয়েক কর্মসূচি অবলম্বন করা হয়। তার মধ্যে একটি ছিল আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা এবং এই আইন অমান্য আন্দোলন 1930 সালে যেটা শুরু হয়েছিল তার প্রস্তাব গৃহীত হয়েছিল 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে। এছাড়া আরেকটি কর্মসূচি নেওয়া হয়েছিল যেটি কংগ্রেস দ্বারা 1930 সালে 26শে জানুয়ারি 1930 সালে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন বা উদযাপন। স্বাধীনতা দিবস উদযাপন করা হতো 1930 সাল থেকে প্রতি বছর 26শে জানুয়ারি কংগ্রেস তাদের স্বাধীনতা ঘোষণা বা পালন করবে বা উদযাপন করবে এই 26শে জানুয়ারি দিনটিকে। পরবর্তীকালে এই 26শে জানুয়ারি দিনটিকে স্মরণ করেই আমাদের প্রস্তাব মানে সংবিধান চালু করা হয়। আমরা প্রত্যেকেই জানি সংবিধান গ্রহণ করা হয়েছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দ্বারা 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর মাসে, কিন্তু এটি চালু করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। কারণ এই দিনটিকে যে 1929 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, এই 26শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 1950 সালের ওই দিনটিতেই মানে প্রতি বছর বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বা ওই দিনকে সংবিধান কার্যকরী করা হয়েছিল। অর্থাৎ লাহোর অধিবেশনের গুরুত্ব খুব, আমরা অবশ্যই এটা মনে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সরোজিনী নাইডু কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? অর্থাৎ আমরা জানি যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তিনি 1917 খ্রিস্টাব্দে কলকাতায়, 1922 খ্রিস্টাব্দে গয়া, 1925 খ্রিস্টাব্দে কানপুর না 1929 খ্রিস্টাব্দে লাহোর। আমরা বলেইছিলাম এই ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান সি 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে। 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন সরোজিনী নাইডু। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল কত খ্রিস্টাব্দে? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল 1915, 1916, 1917, 1920 সালে। এই লখনৌ চুক্তি হয়েছিল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন অধিবেশনে বা কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি 1916 সালে। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো স্বাধীনতার পূর্বে জাতীয় কংগ্রেস কোন দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করত? স্বাধীনতার পূর্বে জাতীয় কংগ্রেস কোন দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করত? 2 আগস্ট, 24শে মে, 26শে জানুয়ারি, 15ই আগস্ট। এর সঠিক উত্তর হিসাবে অপশন সি 26শে জানুয়ারি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে নির্বাচিত হন? অপশান এ 1937 খ্রিস্টাব্দে ফৈজাপুর, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা, 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা, 1940 খ্রিস্টাব্দে রামগড়। এখানে সঠিক উত্তরটি যাবে অপশান সি 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা বা ত্রিপুরী অধিবেশনে নির্বাচিত হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু দুবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন। প্রথম 1938 খ্রিস্টাব্দে হরিপুরায়, প্রথমবার হরিপুরায় তিনি যে সভাপতি হন এবং 1939 খ্রিস্টাব্দে তিনি ত্রিপুরীতে সভাপতি নির্বাচিত হন। সুভাষচন্দ্র বসু যখন সভাপতি নির্বাচিত হচ্ছিলেন 1938 খ্রিস্টাব্দে, তখন দক্ষিণপন্থীদের প্রচুর বিরোধিতা ছিল 1938 খ্রিস্টাব্দে হরিপুরায়। সেই বিরোধিতা পরাভূত করে গণপন্থার জয় সূচিত করে তিনি হরিপুরায় 1938 খ্রিস্টাব্দে সভাপতি হন। দ্বিতীয়বার 1939 খ্রিস্টাব্দে সভাপতি হওয়ার জন্য তিনি মনোনীত করলেও গান্ধীজি তার বিরোধিতা করেন এবং উনি তার প্রার্থী দেন। সেই দুই প্রার্থীর মধ্যে ভোটও হয় এবং সেই প্রার্থীকে সুভাষচন্দ্র বসু হারিয়ে সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সেই প্রার্থী ছিলেন পট্টবী সীতারামাইকে পরাস্ত করেছিলেন। কিন্তু তার জয়ে ফলে গান্ধীজি কংগ্রেস ত্যাগ করেন এবং কংগ্রেস ত্যাগ করার হুমকি দেন এবং কংগ্রেসের বিভিন্ন বহুমুখ নেতারা গান্ধীজির পথ নির্দেশ করে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেন। সেই জন্য সুভাষচন্দ্র বসু নিজেই এই কংগ্রেসের দল ত্যাগ করে নতুন একটি দল গঠন করেছিলেন, যেটি হলো ফরওয়ার্ড ব্লক দল।
আমাদের পরবর্তী প্রশ্ন হলো সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি চিত্তরঞ্জন দাস, অপশান ডি মতিলাল নেহেরু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি জওহরলাল নেহেরু। সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন জওহরলাল নেহেরু, মোট 3 বার। 3 বার তিনি কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? করাচি অধিবেশন, লাহোর অধিবেশন, কলকাতা অধিবেশন, হরিপুরা অধিবেশন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি লাহোর অধিবেশন। 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। এই সভার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যখন আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? যখন আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি জওহরলাল নেহেরু। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন কোথায়? হরিপুরায়, ত্রিপুরীতে, ওয়ার্ধায়, পাটনায়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ত্রিপুরীতে। সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1939 খ্রিস্টাব্দের ত্রিপুরীতে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই হার যতটা ওর নয় ততটা হলো আমার, এই উক্তিটি কে কার সম্বন্ধে করেছিলেন? এই প্রশ্নটি হলো এই হার যতখানি ওর নয় ততখানি আমার, এই উক্তিটি কে কার প্রসঙ্গে বা কি কারণে এই উক্তিটি করেছিলেন এটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা পারলে খাতায় নোট করে রাখো, এখান থেকে প্রশ্ন এসেই থাকে। তো তোমরা এটাকে একবার নয় আর একবার দেখে নিয়ে নিজেকে প্রস্তুতিটাকে আরও সুন্দর করে নাও। আশা করি তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে। তোমাদের আগত ফুড এসআই পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। আরও ভালো করে প্রস্তুতি নাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।